শালপিয়ালাতে আপনাদেরকে আবারও স্বাগত। আর আজকে আমরা এসেছি পানাগড় থেকে ক্ষেত্রপালে যে যাবার ক্ষেত্রপাল মন্দিরটাতে, পানাগড় হয়ে যেতে হয়। আমরা নেমেছি বাস থেকে আর বৃষ্টি, আর আমরা প্রথমবার এখানে আসছি। আমরা এর আগে কোনোদিন আসিনি আর ঠিকঠাক জায়গাটা জানিও না, কিন্তু বেরিয়ে পড়েছি, যা হওয়ার হবে, ঠিক পৌঁছেই যাব। একটা টোটোও পেয়েছি, দেখা যাক। অনেকটা জার্নি করে আসতে হলো। আর ছাতা টানতে হবে না, বৃষ্টি করছে। আমরা দুটো বাস পেরিয়ে তারপরে টোটো করে এখন যাচ্ছি ক্ষেত্রপালে। অনেকটা ভেতরে জায়গাটা, পানাগড় থেকে বেশ কিছুটা যেতে হয়। আমরা পৌঁছে গেছি মন্দিরের ভেতরে, আর এখানে খুব রেস্ট্রিকশন আছে। রেস্ট্রিকশন অনুযায়ী পুরোটা ওইটা ও দেখতে শুরু করে দিয়েছে। অনেক ঘন্টা আছে, ঘন্টা মানসিক করে। আমি টোটোতে আস্তে আস্তে হঠাৎ করে এই ব্লগটা আমার বন্ধ করতে হয়েছিল, কারণ আমি দেখতে পেলাম ওখানে লেখা রয়েছে যেখানে ফটো তোলা বা ভিডিওগ্রাফি করা নিষিদ্ধ। যেহেতু এটা হচ্ছে মিলিটারি ক্যাম্পের ভেতরের এরিয়ার মধ্যে এই মন্দিরটি অবস্থিত, সেহেতু অনেক রেস্ট্রিকশন আছে। আর আমি চেয়েছিলাম রেস্ট্রিকশনগুলো ফলো করে যতটুকু পারবো ততটুকুই ব্লগ করে আপনাদের সামনে তুলে ধরবো। মন্দিরটির নাম ক্ষেত্রপাল। ক্ষেতকে যে রক্ষা করেন তিনিই হলেন ক্ষেত্রপাল। এই মন্দিরটি আনুমানিক কোন সময়ে প্রতিষ্ঠা করা হয় তা ঠিক জানা যায়নি, তবে শোনা যায় এখানকার এক বাসিন্দা গোয়ালাকে ভগবান ক্ষেত্রপাল স্বপ্নাদেশ করেন সে মাটির নিচে আছে। এখান থেকে এই মূর্তিকে উদ্ধার করে নিয়ে এসে তখন থেকেই পুজো শুরু হয়। তবে হঠাৎই একদিন কালা পাহাড়ের আক্রমণে এখানকার দেবতাকে দু টুকরো করে ফেলা হয়। আমাদের শাস্ত্রে আছে ভাঙা দেবতাকে পুজো করা যাবে না, সেই জন্যই এই দেবতার মূর্তিটিকে দামোদর নদীতে বিসর্জন দেওয়া হয়। আচ্ছা, কিছু বছর যাবার পরে একদিন হঠাৎ বালি তোলার সময় এই মূর্তিটি আবার বালির গাড়িতে উঠে আসে। এখন এখানকার বাসিন্দারা অনুমান করেন ক্ষেত্রপাল আবার পূজিত হতে চাইছেন, তাই তাকে আবার ফিরিয়ে আনা হয় এবং মন্দিরে সেভাবে ভাঙা অংশ পাশাপাশি রেখে ধর এবং পদযুগল পুজো করা হয়। আমরা মন্দিরের ভেতরে পুজো দিয়ে আসলাম, বাবাকে দেখে আসলাম, দিয়েছে আমাদেরকে। যাক, এদিকে চারিদিকটা ঘন্টা, আর এখানে অনেক তেঁতুল গাছ রয়েছে দেখছি। আর যেহেতু শ্রাবণ মাস, প্রচুর ভিড় হচ্ছে এখন, তবুও আমরা যাই হোক আমরা পেয়েছি শান্তি, ভালো লাগা। এবার সব জায়গাটা ঘুরে ফিরে দেখাতে পারবো না, রেস্ট্রিক্ট করা আছে, ক্যামেরা করা, ভিডিও করা যাবে না, যেহেতু এটা সেনা ছাউনির মধ্যে পড়ছে এরিয়াটা, সেই জন্য যাবে না। যতটুকু পারবো আপনাদের সাথে তুলে ধরবো। তবে যে কোনো জায়গায় গিয়ে ফিলিংসটা অন্যরকম থাকে। অবশ্যই যারা ধারে কাছে আছেন পারলে অবশ্যই আসবেন। মন্দির চত্বরটিতে রয়েছে পুরনো তেঁতুল গাছ আর রয়েছে লক্ষাধিক ঘণ্টা বাঁধা। এই মন্দিরটিতে যে ভক্তের সমাবেশ হয় তা আপনি ঘণ্টা বাঁধা দেখলেই বুঝতে পারবেন। আসলে এই ঘণ্টাগুলো বাঁধা হয়েছে মানত পূরণের পরে। ক্ষেত্রপালকে অনেকেই ভীষণ জাগ্রত বলে মনে করেন, তাই যখন মানত করেন তখন মাটির ঘোড়া বেঁধে দিয়ে আসে। যখন তাদের মানত পূর্ণ হয়ে যায় ঘোড়াটিকে খুলে দিয়ে তারা যে যার মতন ঘণ্টা বাঁধে। এখানে নানান ধরনের ঘণ্টা দেখতে পাবেন, ছোট থেকে মাঝারি থেকে বড়, কাঁসা এবং পিতলের ঘণ্টা এখানে বাঁধা হয়। সব মানুষ যার ইয়ে হয়। ওরা কত বড় একটা ঘন্টা দিতে, অনেকে ছোট দিচ্ছে, যে যেরকম পার্সে দিচ্ছে। মাধ্যমিক ভালো দিতাম, আমি পার্সে করেছি। আমরা এসে প্রথমে পুজো দিয়ে নিয়েছিলাম, তারপরে চারিদিকটা একটু ঘুরলাম। তবে এত দূর এসেছি, মন্দিরটা খোলা পাবো কি না বা কেমন কী ব্যবস্থাপনা না জেনেই আমরা যেহেতু এসেছিলাম, তাই পুজো দেওয়ার জন্য কোনো রকম কিছু আনা হয়নি। তবে না আনলেও কোনো অসুবিধা নেই। মন্দিরটা মোটামুটি সকাল 6টা থেকে রাত 8:30 পর্যন্ত খোলা থাকে। আর এই মন্দির চত্বরের ভেতরেই পাবেন আপনি দুটো দোকান, যেখানে আপনি পুজো দেওয়ার সমস্ত রকম সরঞ্জাম পাবেন। আর ইচ্ছা করলে ঘণ্টা বাঁধার জন্য ঘণ্টাও এখানে কিনতে পাওয়া যায়। মন্দির চত্বরে ক্ষেত্রপাল মানে শিব ঠাকুরের মন্দির পাশাপাশি রয়েছে হনুমান মন্দির, মা কালীর মন্দির, মা দুর্গার মন্দির আর রয়েছে গণেশের মন্দির।
মন্দিরটিতে আসার আগে অবশ্যই কিন্তু আইডি প্রুফ নিয়ে আসবেন, ভোটার কার্ড কিংবা আধার কার্ড। আর যদি পার্সোনাল গাড়িতে আসেন তবে চালকের কিন্তু লাইসেন্স অবশ্যই দরকার, কারণ এই মন্দিরটি সেনা ছাউনিতে হওয়ায় প্রথমেই যখন 2-3 কিলোমিটার আগে আপনাকে ঢোকাবে মন্দিরের প্রবেশ পথে, তখন কিন্তু আপনার সমস্ত চেকিং হবে, তারপরেই আপনি মন্দিরে ঢুকতে পারবেন। ক্ষেত্রপাল মন্দিরটি কিন্তু বর্ধমান জেলার পানাগড় থেকে হাঁসুয়া মোড়ে নেমে তারপরে যেতে হবে, বা মিলিটারি গেট নাম্বার 3-তে আপনাকে নামতে হবে। তারপরে আপনার ওখান থেকে টোটো নিয়ে এই মন্দিরে আসতে হবে। মেন রোড থেকে মোটামুটি 3 কিলোমিটার দূরত্বে এই মন্দিরটি অবস্থান করছে। মন্দিরটি লোকালয় থেকে বেশ কিছুটা দূরত্বে হলেও এখানে আসার ক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা নেই, কারণ এই মেন রোডটাতে সবসময় বাস চলাচল করছে। আর মেন রোডে নেমে যে 3 কিলোমিটার ভেতরে আসবেন তার জন্য আপনি টোটোও পাবেন। আর ঘন্টা দিয়ে এত সুন্দর সাজানো আছে, এখানে একটা কিন্তু ওমকারও লেখা রয়েছে। আমরা ক্ষেত্রপাল মন্দির থেকে ফিরে গেছি, ফিরে এখানে ওয়েট করছি বাস আসার জন্য। আসলে আমরা চলে যাবো, বাস এসে গেছে। বাসের জন্য ওয়েট করতে না করতেই আমাদের বাড়ির পথে যাওয়ার বাস চলে এসেছিলো, আমরা উঠে পড়েছি। যে জায়গাটায় আজকে আমরা গেছিলাম সেটা খুব মনোরম, খুব সুন্দর একটা জায়গা। তবে কেন এই সেনা ক্যাম্পের ভেতরে এই মন্দির? আসলে 1943 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন এখানে সেনা ক্যাম্প বসানো হয়। তখন এই চারপাশটাতে 22টি গ্রাম ছিল, সেই 22টি গ্রামকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু তখন এই মন্দির সরাতে গিয়ে ওখানকার স্থানীয়রা বাধা দেওয়াতে তখন থেকে এই মন্দিরটি এখানেই স্থাপন করা থাকে। এবং ক্ষেত্রপালের পাশেও কিন্তু রয়েছে আরও একটি মন্দির, যেটা হংসরাজের মন্দির। সেখানেও অনেক দেবদেবতা রয়েছেন। মন্দিরের বাইরের এলাকায় কিন্তু একেবারেই ফটো তোলা নিষিদ্ধ। আমরা একেবারে বাড়ি ফিরে গেলাম, খুব বেশিক্ষণ সময় লাগলো না। খুব ভয়ে ভয়ে ছিলাম, কারণ একটা অচেনা জায়গায় প্রথমবার গেলাম। আমরা এভাবে অত বেশি খোঁজ খবরও নিয়ে যাইনি, জাস্ট ভাবলাম যে যদি যাই ঠিকই পৌঁছে যাবো। পৌঁছেও গেলাম, ফিরেও আসলাম। অনেকটা সুন্দর একটা জায়গা আমরা দেখলাম, অনেকটা আনন্দ করলাম, পুজো দিলাম। আর আজকের পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকের